আপু তুমি জানো কাল ফারিস ভাইয়া লন্ডন থেকে ফিরেছে 4 বছর পর। আফরিনের কথা শুনে ফোনের দিক থেকে চোখ তুলে তাকালো অদিতি, তবে মুখে কিছু বলল না। অদিতির মধ্যে কোনো পরিবর্তনও দেখা গেল না। অদিতি ডুব দিল 5 বছর আগের ঘটনায়, যেদিন দেশের মাটি ছেড়েছিল ফারিস নামক মানুষটা। ফারিস ভাইয়া তুমি প্লিজ চলে যেও না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ফারিসের রুমে দাঁড়িয়ে মুখ নিচু করে কথাগুলো বলল অদিতি। ফারিস শেষবারের মতো লাগেজের সবকিছু ঠিক করে নিচ্ছিল, তখনই পেছন থেকে অদিতির কণ্ঠস্বর শুনে পেছন ফিরে অদিতির নত মুখের দিকে তাকিয়ে বলে ওঠে ফারিস, কি বললি তুই? তুই আমাকে ভালোবাসিস? নিজেকে কখনো দেখেছিস আয়নায়? চেহারা দেখতেও অতটা ভালো না, আর আমি একেবারে ফর্সা। আর তার থেকেও বড় কথা, আমি কেন ভালোবাসবো তোকে? তোকে দেখতে ভালো না, পড়াশোনা করিস না ঠিক করে, আর আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, আমি সেসব রেখে তোকে ভালোবাসবো? আমার কি মাথা খারাপ? ফারিসের কথা শুনে সেদিন 18 বছরের কিশোরী অদিতির মনে সৃষ্টি হয়েছিল তোলপাড়, যা একেবারে ভেতর থেকে ভেঙে দিয়েছিল অদিতিকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অবাধ্য নোনাচল। তবুও অদিতি ফারিসের হাত দুটো ধরে বলেছিল শেষবারের মতো, প্লিজ ভাইয়া তুমি এমন করে বলো না, আমি নিজেকে তোমার যোগ্য করে তুলবো, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফারিস সেদিন শোনেনি অদিতির কোনো কথা, দেখেনি অদিতির ভেঙে পড়া মুখশ্রীটা। নিজের থেকে অদিতিকে ধাক্কা দিয়ে ফ্লোরে পড়ে যায় আর কান্না করতে থাকে। ও অদিতি আপু, কি হলো তোমার? কথা বলছো না কেন? আফরিনের কথায় অতীতের থেকে বেরিয়ে এলো অদিতি। অদিতি চোখ মুখ শক্ত করে আফরিনকে বলল, তুই এই ফালতু একটা কথা বলার জন্য সন্ধ্যাবেলায় আমার কাছে এসেছিস? তোর ভাইয়া আসছে তাতে আমার কি? তোর যদি আর কিছু বলার থাকে বল, না হলে আমার এখান থেকে যা। আফরিন তড়িৎ গতিতে উত্তর দিল, আরে আপু তুমি সবসময় এত রেগে থাকো কেন বলো তো? বলছি তো, আসলে রাফিন ভাইয়া আমাকে বেশ কিছুদিন ধরে আবার ডিস্টার্ব করছে, বাজে বাজে কথা বলেছে, এমনকি কাল আমার হিজাব ধরে পর্যন্ত টান দিয়েছে। আমি তোমার কথা বলেছি, তোমার কথা বলতে রাফিন ভাইয়া বলেছে ও তোমাকে ভয় পায় না। আফরিনের কথা শুনে অদিতি আফরিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, তুই এই কথা সারাদিন পরে এখন বলছিস? তুই যা এখন গিয়ে পড়তে বস, আমি কাল দেখবো রাফিনের কত বড় কলিজার পাটা হয়েছে। ও খানবাড়ির মেয়েকে ডিস্টার্ব করে, হাত বাড়ায়, আর আমাকে ভয় সে তো কাল থেকে পাবে রাফিন। আফরিন অদিতির হাত ধরে বলে উঠল, আপু তুমি কিন্তু বেশি কিছু করবে না, কথা দাও, একদম মারপিট করবে না, বাবা জানতে পারলে খুব বকবে, শুধু ভয় দেখাবে একটু, যাতে আর ডিস্টার্ব না করে আমাকে। অদিতি বাঁকা হেসে আফরিনকে বলল, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি কি করব, আর বড় আব্বুকে নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব, তুই যা এখন গিয়ে পড়তে বস। আফরিন চলে যায়, আর অদিতিও ভেবে চলে যায়। অদিতি এসে দাঁড়িয়ে বেলকনিতে চেয়ে আছে আকাশের দিকে, বিড়বিড় করে বলে উঠল, আমি নিজেকে পুরোপুরিভাবে তৈরি করেছি ফারিস ভাইয়া, 4 বছর পর আপনার সাথে দেখা হবে। আমি নিজেকে ভেঙেছি, গড়েছি, পাল্টিয়েছি, ক্ষত করেছি, আবার নিজের ক্ষত নিজে ঠিক করেছি ফারিস ভাইয়া। তবে আপনি ভাবতেও পারবেন না, আপনার জন্য সেটা দুঃস্বপ্নের মতো হবে। আপনাকে দেখিয়ে দিব এই আমি অদিতি খান কি কি করতে পারি, আপনি আফসোস করবেন। অদিতির টানা টানা দুটো চোখ, সরু নাক, আর সব থেকে বেশি আকর্ষণীয় অদিতির ঘন পাপড়ি আঁখি জোড়া। যে কোনো মানুষ অদিতির চোখের দিকে তাকালে চোখের মায়ায় হারিয়ে যেতে বাধ্য। সকালে অদিতি রেডি হচ্ছে ভার্সিটি যাবে বলে, হঠাৎ অদিতি লক্ষ্য করে ওর রুমে বুবলি খান ওর বড় আম্মু এসেছে। অদিতি চুলগুলো উচ্চ করে বেঁধে নিয়ে তাকালো বড় আম্মুর দিকে, মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কিছু বলবে বড় আম্মু? হ্যাঁ আমার আম্মুটা বলবো তো। আসলে তুই কোথায় যাচ্ছিস এখন রেডি হয়ে? অদিতি ভ্রুজুরা কুচকে বলল, কেন তোমরা কি সব ভুলে যাচ্ছ আস্তে আস্তে? আমি ভার্সিটি যাব বলে রেডি হয়েছি। বড় আম্মু বোকা হেসে বলল, আরে ভুলে যাবো কেন, মনে আছে তুই এ সময় রেডি হয়ে ভার্সিটি যাস। আসলে আমি তোকে যে কথাটা বলতে এসেছিলাম, আজ তো আফরিন কলেজে যাবে না, আর তোর বাবা বা তোর বড় আব্বু কেউই আজ অফিসে যাবে না। আসলে আজ আমরা সবাই মিলে ফারিসকে আনতে যাব, বলছিলাম তুইও চল না আমাদের সাথে। 5 বছর পর ফারিস ফিরছে, আমরা সবাই মিলে আনতে গেলে ও খুশি হবে। বুবলি খানকে আর কিছু বলতে না দিয়ে অদিতি বলল, তোমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে, আফরিন ভাই আসছে, তোমরা তাকে আনতে যাবে, ভালো কথা। এসবের মধ্যে আমাকে টানবে না, আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর তার থেকেও বড় কথা আমার আজ খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সো আমি যেতে পারবো না। তুমি কিছু মনে করো না বড় আম্মা, আমার সেই সব ইম্পর্টেন্ট কাজের থেকে কাউকে আনতে যাওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়। বলেই অদিতি রুম থেকে বেরিয়ে গেল। বড় আম্মু বের হয়ে গেল। অদিতি দরজার সামনে যেতেই বড় আম্মু এসে বলল, অদিতি মা সকালে নাস্তা করে যাবি ভার্সিটিতে, নিচে তোর মা আছে দেখ, না খেয়ে বাড়ি থেকে বের হবি না। কেন তুই পাল্টে গেলি অদিতি? সেই শান্ত চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটা কেমন বদরাগী রকচটা হয়ে গেলি। এই 4 বছরে তোর মধ্যে তোকে আমি কেন খুঁজে পাই না? তুই আবার যে কবে আগের মতো হবি অদিতি? বড় আম্মু এসব বলছে আর অদিতি বের হয়ে যায়। ফারিস খান বাড়ির সবার সামনে এসে দাঁড়াতেই তার মা ফারিসকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এত বছর পর ছেলেকে সামনে থেকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে মা। ফারিস মাকে শান্ত করে নিজের থেকে ছাড়িয়ে উঠে বলল, কি বাচ্চাদের মতো কান্না করছো মা? আমি তো ঠিক আছি এবং ফিরে এসেছি, চলো এবার। মা চোখের জল মুছে বলল, আর ওকে যেতে দেবো না আমি, অনেক হয়েছে পড়াশোনা, এবার যা হবে সব এখান থেকে হবে। আফরিন এতদিন পর ভাইকে দেখে ফারিসের কাছে গিয়ে বলল, কেমন আছো ভাইয়া? ফারিস বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? ভালো আছি ভাইয়া, আর পড়াশোনাও ভালো চলছে। আচ্ছা ভাইয়া এত বড় লাগেজে কি আছে? ফারিস তাকালো ওর পাশে লাগেজের দিকে, মৃদু হেসে বলল, তোদের সবার জন্য গিফট আছে এর মধ্যে। ফারিস এদিক সেদিক খুঁজছে অদিতিকে, তা দেখে আফরিন বলল, ভাইয়া তুমি যাকে খুঁজছো সে নেই। ফারিস কিছু বলেনি, শুধু শুনেছে আফরিনের কথা। ক্যান্টিনে বসা অদিতি ও তার বন্ধু
ইসলাম। অদিতির মন খারাপ দেখে ইসলাম বলল, এই অদিতি, কি হয়েছে তোর? এমন মন মরা লাগছে কেন? আবার কোনো ঝামেলা হয়েছে? ইসলামের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে অদিতি বলল, কি বলতে চাইছিস তুই? আমি সবার সাথে ঝামেলা করি? ইসলাম ঘাবড়ালো, কিছু না বলে চুপ করে রইল। কি হয়েছে অদিতি? চাপে আছিস মনে হচ্ছে। অদিতি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, আমি চাপে নেই, চাপে তো থাকবে একজন, আমার ছোট বোনকে ডিস্টার্ব করা। এই বলে উঠে বের হয়ে যায়। অদিতি রুমে এসে ফ্রেশ হয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ করতে বসেছে। তখনই অদিতির রুমে এসে ভেতর থেকে দরজা লক করে দিল ফারিস। অদিতি দরজার শব্দ শুনে তাকালো সেদিকে। অদিতি সাথে সাথে চিনতে পারল ফারিসকে। অদিতি তাকিয়ে রইল ফারিসের দিকে। আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে ফারিস, চেহারায় পরিবর্তন এসেছে অনেক। অদিতি না চেনার ভান করে শক্ত কণ্ঠে বলে উঠল, কে আপনি? কি চাই? একজন প্রাপ্তবয়স্ক মেয়ের রুমে যে তার পারমিশন নিয়ে ঢুকতে হয় জানেন না? ফারিস তাকালো অদিতির দিকে, চোয়াল শক্ত করে কাট কাট কণ্ঠে বলে উঠল, আমি কে চিনতে পারছিস না? নাকি চিনতে চাইছিস না? হাত কাটলো কি করে? আর তুই বাইক করে যাওয়া আশা করিস? সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলিস? অদিতি ফারিসের থেকে দুকদম পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি যেই হন না কেন আমার কোনো কিছু যায় এসে না। আর আমার হাত কেটেছে কি করে আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি ভদ্রভাবে আমার রুম থেকে বেরিয়ে যান। ফারিস দুকদম এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির টানা টানা আখি জোড়ার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চলে যাব বলে তো ফিরে আসিনি, থেকে গিয়ে নিজের করে নেব বলে ফিরে এসেছি। আর ফিরে যদি যেতেই হয় আমার সব থেকে মূল্যবান জিনিসটা নিয়েই আমি ফিরে যাব। বলেই অদিতির কাটা হাত ধরে আবার বলল, ফারিস, এতদিন যা করেছিস, আমি ছিলাম না তাই করতে পেরেছিস। আমি কিছু বলিনি, কিন্তু এবার থেকে আর যা খুশি করতে পারবি না তুই। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে। এতদিন ছাড় পেয়েছিস, কিন্তু আর নয়। ভাবিস না আমি ভালো হয়ে গেছি, আমি আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছি। তাই বলবো আমার খারাপ রূপটা তুই দেখতে চাস না, সহ্য করতে পারবি না। অদিতি ফারিসের হাতের থেকে জোর করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ছুটছেন কেন আপনি? আপনার হাত তো কালো হয়ে যাবে। আর নিজের সীমার বাহিরে বেরোনোর চেষ্টা করবেন না মিস্টার ফারিস খান, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব আপনি কে। আপনি এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। আর আপনি যে কতটা খারাপ সেটা আর আমার নতুন করে জানার কোনো আগ্রহ নেই। তবে বলবো, আমাকে 5 বছর আগের অদিতি ভেবে ভুল করবেন না। আমি সেই আগের অদিতি নেই যে জলের মতো যে পাত্রে রাখবেন আমি সেই পাত্রেই থাকবো। আমি নিজেকে আগুনে পরিণত করেছি, যেখানে রাখবেন শুধুই ঝলসে যাবেন, পুড়ে যাবেন, ছারখার হয়ে যাবেন। ফারিস ফিচেল হেসে উঠে বলল, বা এতক্ষণ তো চিনতেই পারছিলিস না, অ্যাটলিস্ট চিনতে পারলি তাহলে। আর কি বলছিস আপনি? বা এই 5 বছরের সোজা তুমি থেকে আপনি? ভালো ভালো। আর কার সীমা কতটুকু সেটা তুই সময় হলে বুঝতে পারবি। আর ফারিস খান কখনো নিজের সীমা ভোলে না। তুই আগুনে পরিণত হলে আমি জল হয়ে গেছি। আগুন নেভাতে হয় কি করে আমিও জানি সুইটহার্ট। বলেই অদিতির রুম থেকে বেরিয়ে গেল ফারিস। ফারিস চলে যেতেই অদিতি রুমের দরজা দিয়ে দিল। গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলল, কি করছিস কি অদিতি? কেন আবার এই মানুষটার কাছে নিজেকে দুর্বল করছিস? তোকে নিজের মতো করে বাঁচতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তুই সস্তা না, তুই অমূল্য রত্ন, যা মানুষ সহজে পেতে পারে না। আর যে পায় সে অনেক ভাগ্যবান। তুই তো নিজেকে সেইভাবেই এই 5 বছর গড়ে তুলেছিস। অদিতি শান্ত হলো, চোখ মুখ শক্ত করলো, সামনে আসা চুলগুলো দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আবার বলল, অদিতি, যে তোকে হারিয়েছে সে আফসোস করবে অদিতি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলেই বাঁকা হাসলো অদিতি, জোরে জোরে হেসে উঠল। আয়নায় সেই হাসি ভয়ঙ্কর দেখালো। রুম থেকে বের হতেই ফারিস অদিতির মুখ চেপে ধরে রুমে ঢুকিয়ে নেয় আর দরজা লাগিয়ে দেয়। মুখ চেপে ধরে অদিতিকে দেওয়ালের সাথে লাগিয়ে জোর করছে আর অদিতি চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। ফারিস অদিতির বেশ কাছে যেতেই অদিতি চিৎকার দিয়ে ওঠে আর অদিতিকে খাট থেকে চিৎকার দিয়ে উঠতে দেখা যায়। সে ঘেমে যায় আর বেশ ঘাবড়ে যায়। না, হতে দেওয়া যাবে না। আর এখানেই ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ওদের কি বিয়ে হবে নাকি মেয়েটি তার অপমানের বদলা নেওয়ার জন্য আরো কঠিন হয়ে সামনে আসবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।